হ্যালো এভরিওয়ান, ম্যাথ ক্লাস 25 থেকে আজকে মোট 10টা কোশ্চেন থাকছে। প্রতিটা কোশ্চেন তোমাদের আগামী পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমরা প্রত্যেকটা কোশ্চেন নিজে থেকে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন দেখা যাক। দেখো, প্রথম কোশ্চেন আছে, একটি নদীতে একজন ব্যক্তি স্রোতের প্রতিকূলে 3 কিমি এবং স্রোতের অনুকূলে 15 কিমি যেতে 3 ঘন্টা করে সময় নেয়। বলছে তাহলে স্রোতের বেগ নির্ণয় করতে। কি বলছে আমাদের? বলছে এক ব্যক্তি নদীতে স্রোতের প্রতিকূলে 3 কিমি যাচ্ছে আর স্রোতের অনুকূলে যাচ্ছে 15 কিমি। ঠিক আছে, যেতে সময় কত নিচ্ছে? প্রতিকূলে 3 কিমি যেতে লাগছে 3 ঘন্টা সময় নিচ্ছে, আর অনুকূলে 15 কিমি যেতে 3 ঘন্টা সময় নিচ্ছে। ঠিক আছে, 3 ঘন্টা করে সময় নিচ্ছে বলেছে। ঠিক আছে, তাহলে স্রোতের প্রতিকূলে যদি 3 কিমি যায়, 3 ঘন্টায় যায়, তাহলে প্রতিকূলের বেগ কত? প্রতিকূলের বেগ আমরা বলতে পারি যে সে 3 কিমি যাচ্ছে হচ্ছে 3 ঘন্টায়, মানে তার পার ঘন্টায় বেগ হচ্ছে 1 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পারলে? তাহলে প্রতিকূলের বেগ হচ্ছে 1 কিলোমিটার। আর তাহলে অনুকূলের বেগ কত? অনুকূলের বেগটা আছে 15 কিমি যাচ্ছে, কত ঘন্টায় যাচ্ছে? সেই 3 ঘন্টায় যাচ্ছে। তার মানে অনুকূলের বেগ হয়ে যাবে 5 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পারলে? তাহলে প্রতিকূলের বেগ হচ্ছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অনুকূলের বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার জানতে চেয়েছে যে স্রোতের বেগ কত। তো স্রোতের বেগ বার করার নিয়ম কি এখান থেকে? খুব সোজা, সেটা হলো অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ ডিভাইড বাই 2। অনুকূলের বেগ 5, প্রতিকূলের বেগ 1, ডিভাইড বাই 2 করলে আমাদের হচ্ছে 4/2। 4/2 করলে আমাদের হয় 2 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল? তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ হয়ে যাবে 2 কিমি প্রতি ঘন্টা। অপশন কোথায় আছে? অপশন বিতে আছে 2 কিমি প্রতি ঘন্টা। অপশন বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি এক্স প্লাস 1/x ইজিক্যাল টু 3 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু কত হয় বার করতে দিয়েছে। এটা করার জন্য তোমাদের আমি একটা শর্টকাট নিয়ম বলবো, যেটা জানলে তোমাদের পরীক্ষা হলে শুধু কোশ্চেনটা দেখে অ্যান্সার বার করতে পারবে। ঠিক আছে, প্রথমে নর্মাল নিয়মটা দেখিয়ে দিই। দেখো, প্রথমে কী করবো? প্রথমে তো এখানে এক্স প্লাস 1/x ইজিক্যাল টু 3 আছে, তাহলে এটা আমরা কী করবো? দুটাকে দুপাশে স্কোয়ার করে দিই। 1/x তার হোল স্কোয়ার আর 3 স্কোয়ার। তাহলে এটা মানে কি? মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার। প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। 2ab মানে হচ্ছে 2x 1/x ইজিক্যাল টু 3 স্কোয়ার করলে 9 হয়। বোঝা গেল? তাহলে এক্স কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে কত? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু প্লাস 2 আছে, প্লাস 2 বলে মাইনাস 2 হয়ে যাবে, তো 9 মাইনাস 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল কত বেরাচ্ছে? আমার বেরাচ্ছে হচ্ছে 7। বুঝতে পারলে? এটা আমাদের কোশ্চেনে জানতে চাইছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল কত। তাহলে আমার অপশান বিতে আছে 7, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এগুলো নর্মাল নিয়ম। এবার দেখো, এই টাইপের কোশ্চেন আসলে, মানে এই কোশ্চেনটা আসলে মনে করো এক্স প্লাস 1/x ইজিক্যাল টু একটা মান দেওয়া আছে। ঠিক আছে, আর আমরা জানতে চাইছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান জানতে চাই। ঠিক আছে, তো এখানে যে মানই দেওয়া থাক না কেন, আমরা সূত্র ইউজ করবো। সেটা হলো, মনে রাখবে, এ স্কোয়ার মাইনাস 2। স্কোয়ার মানে কি? এইখানে যে মানটা দেওয়া থাকবে তার স্কোয়ার করবো। এখানে যদি 3 দেওয়া আছে, তাহলে 3 স্কোয়ার করবো মাইনাস 2 করবো, মানে 3 3 9 মাইনাস 2। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝতে পারলে? এখানে যে সংখ্যায় দেওয়া থাক না কেন তার স্কোয়ার করে 2 বিয়োগ করবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, 5 থাকলে 5 স্কোয়ার করবো, করে মাইনাস 2 করবো। ঠিক আছে, তাহলে এই সূত্রটা মনে রাখবে, এ স্কোয়ার মাইনাস 2। তাহলে তোমাদের খুব সহজেই অঙ্ক দেখলেই অ্যান্সার বের করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে কোশ্চেনটা? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি একটি পাখা 1900 টাকায় বেচলে তার 5% ক্ষতি হয়। বলছে তাহলে কত টাকায় বেচলে তার 20% লাভ হবে, আমাদের জানতে চাইছে। তো দেখো, আমাদের বলছে একটা ব্যক্তি 1900 টাকাটা পাখা বেচলে তার 5% ক্ষতি হয়। আচ্ছা, 5% ক্ষতি কখন হয়? যখন আমরা 100 টাকার মালটা 95 টাকায় বেচি, তখন আমাদের 5% ক্ষতি হয়। তার মানে এই যে যে পাখাটা যেটা ছিল সেটা নিশ্চয়ই সে 95% দামে বিক্রি করেছে। সে 95% বিক্রি করেছে, আর এই 95% সমান আমরা বলে দিয়েছে 1900 টাকা। বুঝতে পারলে? কারণ মালটা 1900 টাকা বিক্রি করার ফলে তার 5% ক্ষতি হয়েছে। তাহলে 95% সমান কত? 1900 টাকা। বোঝা গেল? তাহলে কোশ্চেনে বলছে, তাহলে যদি তাকে 20% লাভ করতে হয়, তাহলে মালটা কত টাকা বিক্রি করতে হবে। আচ্ছা, 20% লাভ মানে কি? 20% লাভ মানে দ্রব্যটাকে 100 টাকা, মালটাকে 120 টাকায় বেচা, মানে 120% বেচা। তাহলে আমার 95% মানে 1900 টাকা পেলাম। তাহলে 120 মানে কত? 120% মানে কত? এটা ইজিক্যাল টু বের করলে হয়ে যাবে। তাহলে 1900/95
ইন্টু 120। বোঝা গেল? যদি আমরা কাটি 95 থেকে দেখো 9 দুগুণে 18, 5 দুগুণে 10, মানে 2 দিকে চলে যাচ্ছে, মানে 20 থাকছে। তাহলে 20 ইন্টু 120 কত হলে 12 দুগুণে 24, আর থাকছে দুটো শূন্য। তাহলে কত আসলো আমাদের? 20% লাভ করতে থাকে। যদি তাকে 20% লাভ করতে হয় তাহলে মালটাকে 2400 টাকা বিক্রি করতে হবে। বুঝতে পারলে? এটা আমাদের অ্যান্সার। অপশান সি থেকে 2400 টাকা, অপশান সি হয়ে গেছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, ইজি একটা কোশ্চেন দেওয়া আছে। বলছে একটি ভাগের প্রশ্নে ভাজক ভাগফলের 12 গুণ এবং ভাগশেষের 5 গুণ। ঠিক আছে? বলছে যদি ভাগশেষ 36 হয় তবে ভাজ্য কত বার করতে দিয়েছে। দেখো আমরা বলেছি এটা ভাগের প্রশ্নে বলছে ভাজক ভাগফলের 12 গুণ আর ভাগশেষের 5 গুণ, আর ভাগশেষ দেওয়া আছে হচ্ছে 36। তাহলে প্রথমে আমরা ভাগশেষটাকে লিখে নিই যে দেওয়া আছে। এবার বলছে ভাজক, অর্থাৎ এই ভাজক কি ভাগফলের 12 গুণ, কিন্তু ভাগফল তো আমাদের কিছু পাওয়া নেই, কিন্তু আমাদের আরও বলেছে যে ভাগশেষেরও 5 গুণ। ঠিক আছে? তাহলে ভাগশেষ যেহেতু 5 গুণ, আমরা ভাগশেষ যেহেতু 36 পেয়েছি, তাহলে এর 5 গুণ করলে নিশ্চয়ই আমরা ভাজক পেয়ে যাব। বুঝতে পারলে? তাহলে 5 6 30 শূন্য, আয় থাকে 3, 3 5 15 আর 3 18, তাহলে আমার ভাজক হচ্ছে 180। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা ভাগফলটা খুব সহজে বার করতে পারবো, কারণ আমাদের বলেছিল যে ভাজক ভাগফলের 12 গুণ। এই ভাজক বলেছিল ভাগফলের 12 গুণ। তাহলে আমরা যদি এখান থেকে ভাগফল বার করতে যাই, তাহলে নিশ্চয়ই এর 12 ভাগ করে দিলে আমরা ভাগফল পেয়ে যাবো। বুঝতে পারছো কিনা? ভাজক বলেছিল ভাগফলের 12 গুণ, মানে এর 12 গুণ। ঠিক আছে? তাহলে যদি আমরা ভাগফল বার করতে যাই তাহলে এর 12 ভাগ করে দিই, তাহলে ভাগফল বেরিয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে যদি আমরা 180কে 12 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 180কে 12 দিয়ে ভাগ করে কত আসছে? 12 দিয়ে কাটলে 12 1 12, 60, 5 12 60, মানে আসছে আমাদের 15। বুঝতে পারলে? 15 12 গুণ দেখো 180 হয়। তাহলে আমরা ভাজক পেলাম, ভাগফল পেলাম, ভাগশেষ পেয়ে গেলাম। আমাদের জানতে চাইছে ভাজ্য কি। তোমার ছোটবেলা থেকে একটা সূত্র জানি, সেটা হলো ভাজ্য ইজিক্যাল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। সবাই জানি ওই সূত্রটা, তাই তো? তাহলে মান বসাও ডাইরেক্ট। ভাজক কত বেরিয়েছে আমার? ভাজক বেরিয়েছে হচ্ছে 180 গুণ ভাগফল বেরিয়েছে 15 যোগ ভাগশেষ কত? 36। ঠিক আছে? তাহলে যদি আমরা 15 দিয়ে 180কে গুণ করি তাহলে আমাদের কত আসে? 15 0 0, 8 15 120 শূন্য, আর থেকে 12, 15 কে 15 12, 27, 2700 আসছে এখানে, আর প্লাস আছে 36। তাহলে আমাদের ভাজ্য কত বেরাচ্ছে? ভাজ্য ইজিক্যাল টু আমাদের বেরাচ্ছে হচ্ছে 2736। বুঝতে পারলে? এটা আমাদের অ্যান্সার। অপশান সিতে আছে 2736, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো পরীক্ষায় একজন ছাত্রকে একটি সংখ্যার 3/14 সমান কত নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে? কিন্তু সে ভুল করে 3/4 লিখেছে 3/14 জায়গায়। ঠিক আছে? যার ফলে উত্তর 150 বেশি এসেছে। বলছে সংখ্যাটি কত নির্ণয় করতে। দেখো আমাদের কি বলছে, পরীক্ষায় একটা ছাত্রকে একটা সংখ্যার, যে কোনো একটা সংখ্যা মনে করো এক্স, এর 3/14 কত হবে সেটা আমাদের বার করতে গেছে। কিন্তু সে ভুল করে 3/14 জায়গায় কত করেছে? 3/4 দিয়ে গুণ করেছে। ঠিক আছে? তো দেখো বলেছিল ওকে 3/14 করতে, কিন্তু ও গুণ করেছে 3/4 দিয়ে। ঠিক আছে? 3/4 দিয়ে। তাহলে আসল সংখ্যাটা কত ছিল? দেখো তাকে বলা হয়েছে 3/14 দিয়ে করতে, আর সে করেছে 3/4 দিয়ে, তাই তো? তাহলে 14 আর 4 যদি আমরা লসাগু বার করি, অর্থাৎ এলসিএম বার করি, তাহলে 14 জায়গায় লসাগু বেড়ায় হচ্ছে আমার 28। ঠিক আছে? তাহলে দেখো যদি সংখ্যাটা 28 হয়ে থাকে তাহলে তাকে বলা হয়েছিল 3/14 দিয়ে গুণ করতে। 3/14, তাহলে কত বেরোতো আমাদের এখান থেকে সংখ্যাটা? 14 করলে 14 গুণে 28, মানে আমার সংখ্যাটা বেরোতো 6। কিন্তু যেহেতু সে এই 28কে 3/4 দিয়ে গুণ করেছে, 3/4 দিয়ে করেছে, তাহলে কত বেরিয়েছে? এবার কাটি, 4 7 28, তাহলে 3 7 কত বেরাচ্ছে? 21 বেরাচ্ছে। ঠিক আছে? তো দেখো যেটার মান ছিল 6 সেটা বেরিয়েছে কত? 21 বেরিয়েছে। তাহলে কত বেশি বেরিয়েছে? আমার 15 বেশি বেরিয়েছে। কিন্তু আমার কোশ্চেন অনুযায়ী বলছে যার ফলে উত্তর 150 বেশি বেরিয়েছে, মানে এই 15 মানে কিন্তু আমাদের 150 কোশ্চেন অনুযায়ী। বুঝতে পারলে? তাহলে 15 মানে 150 হলে 1 মানে কত? 1 মানে 10। ঠিক আছে? তাহলে আমাদের মেন সংখ্যা নির্ণয় করতে বলেছে।
তাহলে 1 মানে 10 হলে আমার এই লসাগু বেরিয়েছিল 28, তাহলে 28 মানে এক্স্যাক্টলি কত? তাহলে 28-এর সঙ্গে 10 গুণ করো, 1 মানে 10 হলে 28 মানে 280। বুঝতে পারলে? তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হয়ে যাবে 280। বোঝা গেল? অপশান এতে আছে 280, অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, ন্যূনতম কোন সংখ্যাকে 25, 40 এবং 60 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে? তো আমাদের কি বলছে, কোন সংখ্যাকে 25, 40 এবং 60 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে? সেটা বার করার নিয়ম কি? আমাদের সংখ্যা দিনে লসাগু করতে হবে। তোমরা নর্মাল লসাগু এইভাবে করতে পারো, অথবা যদি তোমরা এক লাইনে লসাগু করতে যাও, বলে মুখে মুখে লসাগু করতে যাও, তাহলে কীভাবে করতে হয় দেখো। যারা মুখে মুখে লসাগু যাও না তার শিখিয়ে দিই। এখানে সবথেকে বড় সংখ্যা কত আছে? সবথেকে বড় সংখ্যা আছে 60, ঠিক আছে? তো 60কে আমরা কী লিখতে পারি? 4 × 15, 4 × 60 লিখতে পারি, ঠিক আছে? তোমরা লিখলাম 4, 15, 15 কি লিখতে পারি? 3 × 5 লিখতে পারি, 4 15 60, ঠিক আছে? তারপর কত হয়? 40 আছে, 40কে কীভাবে লিখতে পারি? 5 8 40 লিখতে পারি, ঠিক আছে? 5 8 40, তো তার মধ্যে একটা 5 আছে, আর লাগবে আমার 8। তো 8-এর মধ্যে দেখো 4 আছে, তাহলে কি 4 × 2 করলে আমার 8 চলে আসে, তাই 4-এর সঙ্গে আরও যদি 2 গুণ করে দিই পাশে, তাহলে আমার 4 2 8 চলে আসে। বুঝতে পারলে? আর আছে 25, 25কে কীভাবে লেখা যায়? 5 5 25, একটা 5 অলরেডি আছে, মানে 5 স্কোয়ার করে দাও একটা 5 নিয়ে আসার জন্য। বুঝতে পারলে? এবার একটা করে আরেক গুণ করে দাও। দেখো আমাদের কী আছে? 3 4 12, 12 2 24, 24 ইন্টু 5 স্কোয়ার মানে 25, 24 × 25 করলে কত হয়? 4 5 4 25, 100, হাজার 10, 25 2 50 আর 10 60, 600, ঠিক আছে? তোমরা এই লসাগু এখানে করে দেখতে পারো, 25, 40 আর 60-এর লসাগু নর্মাল নিয়মে করে দেখতে পারো। যারা বুঝতে পারলে না নিয়মটা, করে দেখতে পারো। 5 দিয়ে কাটো, 5 5 25, 5 8 40, 5 12 60, 4 দিয়ে কাটো, 5 2 3, ঠিক আছে? তাহলে কত থাকছে? 4 5 20, 5 20, 100, 100 2 200, 200 × 3 করলে 600, সেই 600ই আমাদের আসছে। বুঝতে পারলে? তাহলে ন্যূনতম এই 60কে 25, 40 এবং 60 দ্বারা ভাগ যায়, ঠিক আছে? কিন্তু আমার কোশ্চেনে বলেছে প্রতি ক্ষেত্রে আবার 7 ভাগশেষ থাকে। তাহলে কি এক্সট্রা এই 7 থেকে আমার সঙ্গে যোগ করে দিতে হবে, তাহলে আমার প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এই 607। বুঝতে পারলে? এটা আমার অ্যান্সার হয়ে যাবে। অপশান এতে আছে অপশান ডিতে 607, অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, পি কিউ এবং আর এর আয়ের অনুপাত 5:4:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 5:4 হবে, ঠিক আছে? না 5:4 বলছে, যদি পি 10,000 টাকা আয় করে এবং 4,000 টাকা সঞ্চয় করে, তবে কিউ এর সঞ্চয় কত? বুঝতে পারলে? তো দেখো আমাদের কি বলেছে, আমাদের বলেছে পি কিউ এবং আর এর আয়ের রেশিও বলছে 5:4:3, 5:4:3, এটা হলো ইনকাম রেশিও, ঠিক আছে? ইনকাম রেশিও আয় দিলাম। আর বলছে ব্যয়ের রেশিও বলছে 60:5:4, ঠিক আছে? তাহলে এক্সপেন্স রেশিও কত? এক্সপেন্স রেশিও হচ্ছে 6:5:4। এবার বলে দিয়েছে যে পি 10,000 টাকা আয় করে, ঠিক আছে? তা আয়ের রেশিও অনুযায়ী পি হচ্ছে 5, তাহলে এই 5 মানে যদি 10,000 টাকা হয়, 1 2 3 4, তাহলে কত হচ্ছে? মানে হচ্ছে ইন্টু 2000 করলে আমার 5-এর সঙ্গে 2000 গুণ করলে 10,000 আছে, তাহলে 5 মানে 10,000 হয়, 1 মানে 2000, তাহলে 1 মানে 2000 হলে 4 মানে কত? 4 মানে হয়ে যাবে 8,000, 3 মানে হয়ে যাবে 6,000। তাদের মোট টোটাল আয় পেয়ে গেলাম, একজনের 10,000, একজনের 8,000, 6,000। এবার বলছে সেই পিয়ারই সঞ্চয় বলছে 4,000 টাকা। পিয়ের সঞ্চয় 4,000 টাকা, মানে সঞ্চয় 4,000 টাকা মানে হলো তার ব্যয় কিন্তু 6,000 টাকা। 10,000 টাকা আয়ের মধ্যে 10,000 টাকা আয়ের মধ্যে 4,000 টাকা যদি সঞ্চয় হয়, সেভিংস হয়, তাহলে বাকি কি? বাকি 6,000 টাকা তার হচ্ছে ব্যয়, অর্থাৎ কস্ট, এক্সপেন্সেস। বুঝতে পারলে? তাহলে 6,000 টাকা যদি ব্যয় হয় আর অনুপাতে 6 আছে, তাহলে 6 মানে 6,000, তাহলে 1 মানে কত? 1 মানে 1,000, 1 মানে 1,000 হলে 5 মানে হয়ে যাবে 5,000, 4 মানে হয়ে যাবে 4,000। মানে এদের ব্যয় কত? একজনের 6,000, 5,000, 4,000। এবার কোশ্চেনে বলেছে যে কিউ এর সঞ্চয় কত? কিউ এর সঞ্চয় কত? দেখো কিউ এর আয় কত? কিউ এর আয় হচ্ছে 8,000 টাকা আর ব্যয় হচ্ছে 5,000 টাকা। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত? 3,000 টাকা। এই 3,000 টাকা হয়ে যাবে কিউ এর সঞ্চয়, সেটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? একদম ইজি অঙ্ক ছিল।
অপশান সিতে আছে 3000, অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, খুব ইজি একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো বলছে যদি একটি সংখ্যাকে 10% হ্রাস করা হয় তবে 54 হয়ে যায়। বলছে সংখ্যাটিকে 72 অর্থাৎ 72 করতে হলে শতকরা কত বৃদ্ধি করতে হবে। দেখো আমাদের কী বলছে, একটা সংখ্যাকে 10% হ্রাস করা হচ্ছে, মানে 100% থেকে 10 বিয়োগ, মানে কি সংখ্যাটাকে 90% করা হচ্ছে। এই 90% করলে বলছে সংখ্যাটা কত হয়ে যায়, 54 হয়ে যায়, ইকুয়াল টু 54। তাহলে 90% যদি 54 হয় তাহলে মেন সংখ্যাটা কত, মেন সংখ্যাটা 100%, সেটা পার করে নিই আমরা। তাহলে সংখ্যাটা কত, 54 ডিভাইড বাই 90 ইন্টু 100। তাহলে মেন সংখ্যা কত বেরোচ্ছে, যদি আমরা শূন্য দিয়ে শূন্য কাটি, একটা শূন্য একটা শূন্য কাটি, 9 দিয়ে গেলে 6 নং 54, তো 6 10 কে 60। তাহলে মেন সংখ্যাটা হচ্ছে 60, বোঝা গেল, যেটা কিন্তু 10% হ্রাস করলে 54 হচ্ছে। এবার কোশ্চেনে বলছে সংখ্যাটাকে 72 করতে, তো যদি 72 করতে হয়, 60কে যদি 72 করতে হয় তাহলে কত বাড়াতে হচ্ছে, তাহলে বাড়াতে হচ্ছে 60 থেকে 72, মানে 12 বাড়াতে হচ্ছে, বুঝতে পারলে। যদি 12 বাড়াতে হয় বলছে শতকরা কত বৃদ্ধি করতে হচ্ছে, তো 12 বাড়াতে হচ্ছে কততে, 60-এর ওপর 12 বাড়াতে হচ্ছে, তাহলে ডিভাইড বাই 60, তাহলে পার্সেন্টেজ বার করতে গেলে ইন্টু 100। ইজি অঙ্ক ছিল। দেখো 12 গেলে 5 12 60, 5 গেলে 5 20 100, মানে 20% বৃদ্ধি করতে হবে, বুঝতে পারলে। সংখ্যাটাকে 72 করতে গেলে আমার 20% বৃদ্ধি করতে হবে। অপশান ডিতে যে 20%, অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 18 মিটার দৈর্ঘ্য এবং 12 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার মাঠের বাইরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বার করতে দিয়েছে। দেখো আমরা মনে করি একটা আয়তকার মাঠ আছে, ঠিক আছে, যার কি না দৈর্ঘ্য বলছে 18 মিটার আর প্রস্থ হচ্ছে 12 মিটার, বুঝতে পারলে। তো এখান থেকে যদি আমরা এর ক্ষেত্রফল বার করি তাহলে কত হচ্ছে, 18 ইন্টু 12, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল করলে কত হচ্ছে, 12 8 12 96 6, আর দেখে 9 12 আর 9 21, 216। এবার বলছে ওর বাইরে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল করতে, তাই তো। তাহলে এর বাইরে নিশ্চয়ই 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, মাঠে যদি 2 মিটার চওড়া রাস্তা থাকে, 2 মিটার চওড়া, তাহলে মাঠ শুদ্ধ রাস্তার ক্ষেত্রফল কত, সেখান থেকে আমরা মাঠের ক্ষেত্রফল বিয়োগ করে দেবো, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো দেখো যদি আমরা 2 মিটার চওড়ার মাঠ থাকে, তার মানে সেকেন্ডটা ঠিক করে একটু, তাহলে এখানে দৈর্ঘ্য কত পাচ্ছে, দৈর্ঘ্য আগে ছিল 18 করে নিই, আগে ছিল 18, এবার এখান থেকে 2 মিটার দৈর্ঘ্য পাচ্ছে, এখান থেকে 2 মিটার দৈর্ঘ্য পাচ্ছে, মানে দৈর্ঘ্য বেড়ে হচ্ছে 2 2 4 বেড়ে যাচ্ছে, মানে 18-এর সঙ্গে 4 যোগ করলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 22 মিটার। আর প্রস্থ এদিকে বাড়বে, প্রস্থ এদিকে 2 মিটার বাড়বে, এদিকে 2 মিটার বাড়বে, তাহলে অর্থাৎ 12 আর 2 14, 12 আর 4 16 হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। তাহলে মাঠ শুদ্ধ আর রাস্তা শুদ্ধ তার ক্ষেত্রফল কত হচ্ছে, করতে গেলে আমাদের 22 ইন্টু 16, তাহলে কত 22 ইন্টু 16 করলে 16 দুগুণে 32 2, এদিকে 3, 16 দুগুণে 32 আর 3 35, 352। এটা হলো মাঠ শুদ্ধ রাস্তার ক্ষেত্রফল, এটা হলো মাঠের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এখান থেকে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে আমরা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো যদি বিয়োগ করলে কত হচ্ছে, 216 থেকে 352 বিয়োগ করলে 6 দুগুণে 12, আর দেখে 1 3 2, 2 আর 3 5, 2 আর 3 136 বর্গমিটার, ঠিক আছে, বুঝতে পারলে রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে। এটা হলো নর্মাল নিয়ম, ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, এটা নর্মাল নিয়ম গেল। এর শর্টকাট নিয়ম জানতে যাও যে রাস্তার বাইরের ক্ষেত্রফল কত হবে, তা সেই ক্ষেত্রফল ইজিক্যাল টু, দেখো 2 ইন্টু যত মিটার দিয়ে দেবে সেটা, ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ 18 মিটার, যোগ প্রস্থ অর্থাৎ 12 মিটার, প্লাস 2 ইন্টু 2। এটা করলে আমাদের খুব সহজে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 2 দুগুণি 4, 18 12 যোগ করলে 30, যোগ 2 দুগুণি 4 মানে 34, বুঝতে পারলে। তাহলে 4 ইন্টু 34 করো, তাহলে 34 ইন্টু 4 করলে কত হচ্ছে, 4 4 16 6, হাতে থাকে 1, 3 4 12 রাখে 13, সেই দেখো 136 মিটারই আসছে, ঠিক আছে, 136 বর্গমিটারই আসছে, বুঝতে পারলে। তোমরা এইভাবে করতে পারো, আবার এইভাবে করতে পারো, ঠিক আছে, যেটা তোমার সুবিধা মনে হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6 মিটার, বলছে তার বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। আগে ছিল আয়তক্ষেত্র, এটা আছে বর্গক্ষেত্র, ঠিক আছে। তো দেখো বর্গক্ষেত্র মানে কি, বর্গক্ষেত্র মানে এটা পুরো বর্গক্ষেত্র,
বর্গক্ষেত্রে কী হয়, 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ বলেছে বাহুর দৈর্ঘ্য 6 মিটার, মানে দৈর্ঘ্যও 6 মিটার, প্রস্থও 6 মিটার। বুঝতে পারলে? বলছে তার বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা দিতে বলেছে। তাহলে কি বর্গক্ষেত্রে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা দিলে এরকম দেখতে হবে। তাহলে সেটাকে যদি আমরা সেই একইভাবে দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পাবে, অর্থাৎ এদিকে 2 মিটার বৃদ্ধি পাবে, এদিকে 2 মিটার বৃদ্ধি পাবে, তাহলে 6টা হয়ে যাবে 8, ছয়টা হয়ে যাবে, সরি 6টা হয়ে যাবে হচ্ছে 6 আর 4 10 হয়ে যাবে, ঠিক আছে? কারণ এদিকে 2 মিটার হবে, 2 মিটার মারবে, অর্থাৎ দৈর্ঘ্য বেড়ে যাবে, 6 থেকে 4 বেড়ে যাবে 10 হয়ে যাবে। বুঝতে পারলে? তো আমরা প্রথমে যদি বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বার করি, তাহলে তার ক্ষেত্রফল কী বার করবে, একটা বাহু আছে, বাহু 6 মিটার, তার স্কোয়ার, তার মানে 36, শুধু বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। আর রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, বেড়ে হচ্ছে 10 মিটার, মানে 10 স্কোয়ার, তাহলে হয়ে যাবে 100। এবার এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে, এটা থেকে বিয়োগ করলে 100 থেকে 36 বিয়োগ করলে 4, আর থেকে 1 4 6, 64 বর্গমিটার। বুঝতে পারলে? পুরো রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা শুধু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করলাম, তার রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম আগের মতোই। এবার যদি সে শর্টকাট নিয়মে করতে গেলে কী করতে হবে, শর্টকাট নিয়ম দেখে নাও। দেখো আগেবার ছিল কি আয়তক্ষেত্র, এবার বর্গক্ষেত্র। যেহেতু বর্গক্ষেত্র সেহেতু 4 ইন্টু যত মিটার দিয়েছে 2 ব্র্যাকেটে, দৈর্ঘ্য কত ছিল একটি বাহুর, দৈর্ঘ্য ছিল 6, তাহলে 6 প্লাস এই 2, ঠিক আছে? এই নিয়মটা অ্যাপ্লাই করবে, তাহলে 4 দুগুণে 8, আর 6 আর 2 এখানে 8 হচ্ছে, তাহলে 6 8 8 64, ঠিক আছে, বর্গমিটার। বুঝতে পারলে? তোমার যেটা ইচ্ছে সেটা করো, এটা হলে এটা করো, এটা হলে এটা করো, তোমার যেটা সুবিধা হয়। অপশান বিতে আছে 64 বর্গমিটার, অপশান বি হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল কোশ্চেনটা? তো এই ছিল 10টা কোশ্চেন। কে কটা কোশ্চেন সঠিক উত্তর করতে পারলে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা লাইক করে নিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। চলো।